ডাউন মিস্ট্রি লেন আপনাকে স্বাগত জানায়। ভিন্ন স্বাদের রহস্য গল্প পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডাউন মিস্ট্রি লেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের এক অন্যতম নাম। পথের পাঁচালী এবং অপরাজিত তার সবথেকে বেশি পরিচিত উপন্যাস। অন্যান্য উপন্যাসের মধ্যে আরণ্যক, চাঁদের পাহাড়, আদর্শ হিন্দু হোটেল, ইছামতি এবং অশনি সংকেত বিশেষভাবে উল্লেখযোগ্য। উপন্যাসের পাশাপাশি তার 20টি গল্পগ্রন্থ, কয়েকটি কিশোর পাঠ্য উপন্যাস এবং ভ্রমণ কাহিনী রয়েছে। বিভূতিভূষণের পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্র পথের পাঁচালী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন। 1951 সালে তার ইছামতি উপন্যাসের জন্য তিনি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার লাভ করেন। 1894 সালের 12 সেপ্টেম্বর জন্ম নেন এই বিখ্যাত বাঙালি সাহিত্যিক। তার জন্মদিনকে স্মরণে রেখে আমাদের বিশেষ নিবেদন বিভূতিভূষণ সপ্তাহ, অর্থাৎ এই সপ্তাহে আমরা পরপর 7 দিন উপস্থাপন করতে চলেছি তাঁর লেখা 7টি রহস্য গল্প। আর এই বিভূতিভূষণ সপ্তাহের আমাদের আজকের নিবেদন গঙ্গাধরের বিপদ। অনেক দিন আগেকার কথা। কলকাতায় তখন ঘোড়ার ট্রাম চলে। সে সময় মশলা পোস্তায় গঙ্গাধর কুণ্ডুর ছোটোখাটো একটা মশলার দোকান ছিল। গঙ্গাধরের দেশ হুগলি জেলা, চাঁপাডাঙ্গার কাছে। অনেক দিনের দোকান। যে সময়ের কথা বলছি, গঙ্গাধরের বয়স তখন 50-এর ওপরে। কিন্তু শরীরটা তার ভালো যাচ্ছিল না। নানা রকম অসুখে প্রায়ই ভুগত। তার উপর ব্যবসায় কিছু লোকসান দিয়ে লোকটা একেবারে মুষড়ে পড়েছিল। দোকান ঘরের ভাড়া 2 মাসের বাকি। মহাজনদের দেনা ঘাড়ে। দুপুরবেলা দোকানে বসে থেলো হুঁকো হাতে নিয়ে নিজের অদৃষ্টের কথা ভাবছিল সে। আজ আবার সন্ধ্যার সময় গোমস্তা ভাড়া নিতে আসবে বলে শাসিয়ে গিয়েছে। কি যে বলা যায় তাকে। এক পুরনো পরিচিত মহাজনের কথা তার মনে পড়ে গেল। তার নাম খোদাদাত খাঁ। পেশোয়ারি মুসলমান, মেটেবুরুজে থাকে। আগে গঙ্গাধরের লেনদেন ছিল তার সঙ্গে। কয়েকবার টাকা নিয়েছে, শোধও করেছে। কিন্তু সুদের হার বড় বেশি বলে ইদানিং বছর কয়েক গঙ্গাধর সেদিকে আর যায় না। অনেক ভেবে চিনতে সে মেটেবুরুজেই রওনা হলো। সুদ বেশি হলে আর উপায় কি, টাকা না আনলেই নয় আজ সন্ধ্যের মধ্যে। মেটেবুরুজে গিয়ে খোদাদাত খাঁয়ের নতুন বাসা খুঁজে বার করে টাকা নিতে দেরি হয়ে গেল। খিদিরপুরের কাটিগঙ্গা পার হয়ে এসে ট্রাম ধরবে, তাই হনহন করে হেঁটে আসছে। এমন সময় একজন লোক তাকে ডেকে বললে, এ সাহেব, ইধার শুনিয়ে তো যারা। সন্ধে হয়ে গিয়েছে। যেখান থেকে লোকটা তাকে ডাকলে সেখানে কতকগুলো গাছপালায় বেশ একটু অন্ধকার। স্থানটা নির্জন। তার উপর আবার তার সঙ্গে রয়েছে টাকা। গঙ্গাধরের মনে একটু সন্দেহ যে না হলো এমন নয়, কিন্তু উপায় নেই। লোকটা এগিয়ে এলো। সে যেন তারই প্রতীক্ষায় দাঁড়িয়েছিল। লোকটা খুব লম্বা, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল ঘাড়ের উপর পড়েছে। মুখটা ভালো দেখা যাচ্ছে না। পরনে ঢিলে ইজের ও আলখাল্লা। সে কাছে এসে সুর নিচু করে হিন্দিতে ও ভাঙা বাংলা মিশিয়ে বললে, বাবু, বলছিলাম সস্তায় মাল কিনবেন। গঙ্গাধর আশ্চর্য হয়ে বললে, মাল? কি মাল? লোকটা চারিদিকে একটু চেয়ে নিয়ে বললে, এখানে কোথা হবে না বাবু, পুলিশ ঘুরছে। আমার আমার সঙ্গে আসুন।
ঝুপসি গাছের তলায় এক জায়গায় অন্ধকার খুব ঘন। সেখানে গিয়ে লোকটা বললে, বলছি জিনিসটা হলো কোকেন, খুব সস্তায় পাবেন, ডিউটি ছুট মাল, লুকিয়ে দেবো। গঙ্গাধর চমকে উঠল। সে কখনো ও ব্যবসা করেনি। ডিউটি ছুট কোকেন, কি সর্বনেশে জিনিস! ভালো লোকের পাল্লায় পড়েছে সে। না না, ওসব আমি কিনবো না। লোকটা সম্ভবত পাঞ্জাবি মুসলমান, বাংলা বলতে পারে, তবে বেশ একটু বাঁকা। অনুনয়ের সুরে বললে, বাবু আপনি নিন, আপনার ভালো হবে, সিকি কুড়িতে দিয়ে দেব। আমার মুশকিল হয়েছে, আমি মাল বিক্রির লোক খুঁজে পাচ্ছি না। এই ঘুরে ঘুরে বেড়াচ্ছি কত জায়গায়, আবার সব জায়গায় তো যেতে পারি না, পুলিশের ভয় তো আছে, কেউ কোথা কইছে না আমার সঙ্গে, সেই হয়েছে আরো মুশকিল। হঠাৎ শহরে যে কেন এত পুলিশের ভয় হলো, তা আমি বুঝিনি। আগে যারা এই ব্যবসা করতো তাদের কাছে যাচ্ছি, তারা আমার দিকে চেয়েও দেখছে না। আপনি গড়রাজি হবেন না বাবু, আগে মাল দেখুন, পরে না হয় দাম দস্তুর হবে। লোকটার গলার সুরে একটা শক্তি ছিল। গঙ্গাধরের মন খানিকটা ভিজল। কোকেনের ব্যবসাতে মানুষ রাতারাতি বড়লোক হয়েছে বটে। তা অবশ্য ঠিক, বিনা সাহসে বিপদ এড়িয়ে চলে বেড়ালে কি লোক কি লাভ হয়, দেখাই যাক না। হঠাৎ গঙ্গাধর চেয়ে দেখলে যে লোকটা সেখানে নেই। এই তো দাঁড়িয়েছিল, কোথায় গেল আবার? পাছে কেউ শোনে, এই ভয়ে বেশি জোরে ডাকতেও পারলে না। চাপা গলায় বাঙালি হিন্দিতে ডাকলে, খাঁ সাহেব, খাঁ সাহেব, কোথায় গিয়া ও খাঁ সাহেব? এদিক ওদিক চাওয়ার পর সামনে চাইতেই দীর্ঘাকৃতি আলখাল্লাধারী খাঁ সাহেবকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। গঙ্গাধর বললে, আরে জলদি চলো, অনেক দূর জানে হোগা। কি একটা যেন ঢাকবার জন্যে লোকটি প্রাণপণে চেষ্টা করছে। এতো আমার সঙ্গে এসো, মাল দেখবে। দুজনে কাটিগঙ্গার ধার ধরে অনেক দূর গেল। যে সময়ের কথা বলছি তখন ওদিকে অত লোকজন ছিল না। মাঝে মাঝে জোয়ার নেমে যাওয়াতে বড় বড় ভর ও নৌকো কাদার ওপর পড়ে আছে। দু একটা করাতের কারখানা, তাও দূরে দূরে। জলের ধারে নোনা চাঁদা কাটার বন। পেছনে অনেক দূরে খিদিরপুরের বাজারের আলো দেখা যাচ্ছে। পথে যেতে যেতে খাঁ সাহেব একটা অদ্ভুত প্রশ্ন করল। গঙ্গাধরের দিকে চেয়ে বললে, বাবু বলছি, আমায় দেখতে পাচ্ছ তো? কেন পাবো না, এমন বয়স এখনো হয়নি যে সন্ধেবেলাতেই চোখে ঠাওর হবে না, দিব্যি দেখতে পাচ্ছি। গঙ্গাধর একবার জিজ্ঞেস করল, বলছি কাসায়, তোমার ডেরা কোথায়? লোকটা চকিতে পিছনে ফিরে সন্দিগ্ধ দৃষ্টিতে চেয়ে বললে, কেন, সে তোমার কি দরকার? পুলিশে ধরিয়ে দেবে ভেবে থাকো যদি, তবে ভালো হবে না যেন। মাল দেবো, তুমি টাকা দেবে, মাল নিয়ে চলে যাবে। আমার বাসার খোঁজে তোমার কি কাজ? হ্যাঁ, লোকটার চোখের চাউনি অদ্ভুত। গঙ্গাধর অস্বস্তি বোধ করল। খুব ভালো দেখা যায় না, কিন্তু ওর দুই চোখে যেন ইস্পাতের ছুরি ঝলসে উঠল। না, তার সঙ্গে টাকা রয়েছে। এ অবস্থায় একজন সম্পূর্ণ অপরিচিত অজ্ঞাত কুলশীল লোকের সঙ্গে একা এই সন্ধেবেলাতে সে এত দূর এসে পড়েছে। লোভে মানুষের জ্ঞান থাকে না, তার ভেবে দেখা উচিত ছিল, কিন্তু এসেই যখন পড়েছে তখন আর ছাড়া নেই। বিশেষত সে যে ভয় পেয়েছে, এটা না দেখানোই ভালো। দেখালে বিপদের সম্ভাবনা বাড়বে বই কমবে না। ছুরি বার করে বসলে তখন আর উপায় থাকবে না।
অনেক দূরে গিয়ে মাঠের মধ্যে একটা গুদাম ঘর, একটা গাছের গুঁড়ি পড়ে আছে গুদাম ঘরের দরজা থেকে একটু দূরে। তার ওপর গঙ্গাধরকে বসতে বলে লোকটা কোথায় একটা চলে গেল। গঙ্গাধর চারধারে দেখল গুদাম ঘরের আশেপাশে সর্বত্র আগাছার অনুচ্চ জঙ্গল। নিকটে কোথাও লোকজনের সারা শব্দ নেই। অন্ধকার হলেও মাঠের মধ্যে বলে অন্ধকার তত ঘন নয়। সেই পাতলা অন্ধকারে চেয়ে দেখে গঙ্গাধরের মনে হলো গুদাম ঘরটা পুরনো এবং যেন অনেক কাল অব্যবহার্য অবস্থায় পড়ে আছে। বাঁশের বেড়া খসে পড়েছে জায়গায় জায়গায়, চালের খোলা উড়ে গিয়েছে মাঝে মাঝে। সামনের দোরটা উই ধরা, ভেঙে পড়তে চাইছে। গঙ্গাধরের কেমন একটা ভয় হলো। কেন সে এখানে এলো এই সন্ধেই? এরকম জায়গায় একা মানুষ আসে, বিশেষ করে এতগুলো টাকা সঙ্গে করে? সে আসতো না, সে কখনোই আসতো না। সে কলকাতায় আজ নতুন নয়, তার উপরে ঝুনো ব্যবসাদার, বাংলাদেশ থেকে নতুন আসেনি এখানে। কিন্তু ওই লোকটির কথার সুরে কি জাদু আছে, গঙ্গাধরকে যেন টেনে এনেছে। সাধ্য ছিল না যে সে ছাড়ায়। এই কথা এখন তার মনে হলো। হঠাৎ অন্ধকারের মধ্যে খাঁ সাহেবের মূর্তি দেখা গেল। লোকটা যাওয়া আসা এমন নিঃশব্দ অদ্ভুত ধরনের, যেন মনে হয় অন্ধকারে ওর চেহারা মিলিয়ে গিয়েছিল, আবার ফুটে বেরোল। কোথাও যে চলে গিয়েছিল এমন মনেই হয় না। পাকা আর ঝুনো খেলোয়াড় আর কি। খাঁ সাহেব দোর খুলে গুদাম ঘরে ঢুকলো। গঙ্গাধরকেও যখন পেছনে আসতে বললে তখন ভয়ে গঙ্গাধরের হাত পা ঝিমঝিম করছে, বুক ঢিপ ঢিপ করছে। এই অন্ধকার গুদাম ঘরের মধ্যে নিয়ে গিয়ে লম্বা হাতে আমার গলা টিপে ধরবে না তো? কিংবা যদি যদি বুকে ছুরি বসিয়ে দেয়? সেই ফন্দিতেই এত দূর ভুলিয়ে আনেনি তো? এ বাবা, মরেছে রে। এ লোকটা নিশ্চয়ই জানতো যে আমার কাছে টাকা আছে। এ বাবা, কি জানে, মনে হয় নিশ্চয়ই এ ওই খোদাদাত খাঁয়ের দলের লোক। বাবরে, এখন কি হবে, কি হবে? গঙ্গাধরের কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল। একবার সে ভাবলে দৌড়ে পালাবে, কিন্তু সে বুড়ো মানুষ। এই জোয়ান পাঞ্জাবি মুসলমানের সঙ্গে দৌড়ের পাল্লায় তার পক্ষে পেরে ওঠা অসম্ভব। কলের পুতুলের মতো গঙ্গাধর গুদাম ঘরের মধ্যে ঢুকল। আশ্চর্য, গুদামের দিকে দেওয়ালটা যে একেবারে ভাঙা। গুদামের সর্বত্র দেখা যাচ্ছে সেই অস্পষ্ট অন্ধকারে। এক জায়গায় দুটো খালি পিপে ছাড়া কোথাও কিছু নেই। মাকড়সার জাল সর্বত্র। অন্ধকারে দেখা যায় না বটে, কিন্তু নাকে মুখে লাগে। কীরকম একটা ভ্যাপসা গন্ধ গুদামের মধ্যে। মেঝেটা স্যাঁতসেঁতে, মনে হলো কতকাল এর মধ্যে যেন মানুষ ঢোকেনি। এদিকে আবার খাঁ সাহেব কোথায় গেল? লোকটা থেকে থেকে যায় কোথায়? অল্পক্ষণ, মিনিট দুই হবে, কেউ কোথাও নেই, শুধু গঙ্গাধর একলা। আবার সেই ভয়টা ক্রমশ চেপে বসতে লাগলো গঙ্গাধরের মনে। কেমন এক ধরনের ভয়, যেন বুকের রক্ত হিম হয়ে যাচ্ছে। এই বা কিরকম ভয়? আর গুদাম ঘরটার মধ্যে কনকনে ঠান্ডা হাওয়ার যেন একটা স্রোত বইছে মাঝে মাঝে। মিনিট দুই পরেই খাঁ সাহেবকে আবার দেখা গেল, আধো অন্ধকারের মধ্যে সামনেই দাঁড়িয়ে। হঠাৎ একটা অদ্ভুত কথা বললে খাঁ সাহেব। বললে, তা তুমি কালা নাকি? এতক্ষণ কোথা বলছি শুনতে পাচ্ছ না? কোথার উত্তর দিচ্ছ না কেন? উকেন যে জায়গায় আছে বললাম তা দেখতে পেয়েছো? শাবলের চাট দিয়ে তুলতে বললাম পিপে দুটো, হাঁ করে সোঁয়ের মতো দাঁড়িয়ে আছো।
গঙ্গাধর কেমন ভ্যাবাচাকা খেয়ে গিয়েছে। মূঢ়ের মতো দৃষ্টিতে চেয়ে বললে, এ কখন তুমি দেখালে কোকেনের জায়গা? কই, এ কোথায় শাবল? কথা বলতে বলতে গঙ্গাধর সম্মুখস্থ খাঁ সাহেবের মুখের দিকে চাইলে। সঙ্গে সঙ্গে তার মনে হলো তার বিভ্রান্ত বিমূঢ় আতঙ্কাকুল দৃষ্টির সামনে খাঁ সাহেবের মুখ, গলা, বুক, হাত পা, সারা দেহটা যেন চূর চূর হয়ে গুঁড়িয়ে গুঁড়িয়ে পড়ছে। সব যেন ভেঙে বাতাসে উড়ে উড়ে যাচ্ছে। খাঁ সাহেব প্রাণপণে দাঁত মুখ খামুটি করে ভীষণ মনের জোরে তার দেহের চূর্ণায়মান অণুগুলো যথাস্থানে ধরে রাখবার জন্য চেষ্টা করছে, কিন্তু পেরে উঠছে না। সব ভেঙে গেল, গুঁড়িয়ে গেল, উড়ে গেল। 1, 2, 3, 4, 5। আর কোথায় খাঁ সাহেব? চারিপাশের অন্ধকারের মধ্যে সে মিলিয়ে গিয়েছে। একটা ঠান্ডা কনকনে বাতাসের ঝাপটা এলো কোথা থেকে। সঙ্গে সঙ্গে গঙ্গাধর চিৎকার করে গুদাম ঘরের স্যাঁতসেঁতে মেঝের ওপর মূর্ছিত হয়ে পড়ে গেল। একটা দেশি ভর কাছে কোথাও বাঁধা ছিল। তার মাঝিরা এসে গঙ্গাধরকে অচেতন অবস্থায় তাদের ভরে নিয়ে যায়। তারাই তাকে দোকানে পৌঁছে দেয়। গঙ্গাধরের টাকা ছিল, কানা করিও খোয়া যায়, তবে শরীর শুধরে উঠতে সময় নিয়েছিল। অনেক দিন পর্যন্ত অন্ধকারে সে একা কিছুতেই থাকতে পারত না। মাস 2 পরে মেটিয়া বুরুজে খোদাদাত খাঁর কাছে টাকা শোধ দিতে গিয়ে গঙ্গাধর টাকা নিয়ে যাবার দিন কি ঘটনা ঘটেছিল সবিস্তারে সেটা বললে। খোদাদাত খাঁ গল্প শুনে গম্ভীর হয়ে গেল। খানিকক্ষণ চুপ করে থেকে বললে, সাহজি, ও হলো আমির খাঁ। চোরাই কোকেনের খুব বড় ব্যবসাদার ছিল। আজ বছর 15 আগেকার কথা। রমজান মাসে বেশ কিছু মাল হাতে পায়। ওই তক্তাঘাটের কাছে একখানা জাহাজ ভিড়েছিল, সেখান থেকে রাতারাতি সরিয়ে ফেলে। জাহাজের লোকের সঙ্গে সার ছিল। কোথায় সে মাল রাখতো কেউ জানে না। সেই মাসের মাঝামাঝি সে খুন হয়। কে বা কেন খুন করলো তা জানা যায়নি। কেউ অবশ্য ধরাও পড়েনি। তবে দলের লোকই তাকে খুন করেছিল এটা বোঝা কঠিন নয়। এই পর্যন্ত আমির খাঁর ঘটনা আমি জানি। আমার মনে হয় আমির খাঁ সেই থেকে ঘুরে বেড়াচ্ছে তার মাল বিক্রি করবার জন্যে। ওর পুরনো কোকেনের বাক্স হয়েছে দোজখের বোঝা। তা বাবু, বলছিস সে গুদাম ঘরটা কোথায়, তুমি দেখাতে পারবে? অন্ধকারে কোথা দিয়ে যে সেখানে গিয়েছিলাম তা ঠিক মনে নেই। এখন হয়তো ঠিক চিনতে পারবো না। অবশ্য মনে থাকলেও সে যে যেত না এটা নিশ্চিত। পথে আস্তে আস্তে গঙ্গাধরের মনে পড়ল পুরনো ভাঙা গুদামঘরটার অস্পষ্ট অন্ধকারের মধ্যে আমির খাঁয়ের মুখের সেই হতাশ ও অমানসিক চেষ্টা করেও হেরে যাবার দৃষ্টিটা। হতভাগ্য এতদিনেও কি বোঝেনি যে সে মারা গিয়েছে? কে উত্তর দেবে? ভগবান তার আত্মাকে শান্তি দিন, তার আত্মাকে শান্তি দিন।
যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাবেন। ও ভালো কথা, এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডাউন মিস্ট্রি লেন। Mystery Lane.